জাংকুক ভাই গ্রামে এসেতে কথাটা কর্ণপাত হতেই অষ্টাদশী কন্যা তে তড়িৎ গতিতে ফিরে চাইল পাশে বসা বান্ধবী জেনির দিকে। তে নামক অষ্টাদশী কন্যা স্বাভাবিক থাকতে পারল না, ভিতরে ভিতরে ভেঙে গুড়িয়ে গেল। জেনির মতো ফিস ফিস করে তে নিজেও জিজ্ঞাসা করলো, জাংকুক ভাই গ্রামে এসছে? জেনি মাথা ঝাঁকালো, যার অর্থ বোঝালো হ্যাঁ। কলেজ শেষ দুই বান্ধবী বাড়ির পথে হাঁটা ধরে। তে নামের রমণী বরাবরই চুপচাপ শান্তশিষ্ট, কিন্তু পাশের বান্ধবীটা সে হচ্ছে পুরোই বিপরীত, বকবক করতে থাকে লাগাতার। দুজনের বাড়ি কাছাকাছি, সে ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা পড়াশোনা, বেশ ভালো বন্ডিং দুজনের মাঝে। কলেজ থেকে বেরিয়ে পশ্চিম দিকে 3 মিনিট হাঁটার পর বিশাল একটা বড় হিজল গাছ আছে। এই হিজল গাছটার নিচে সব সময় ছেলেদের একটা দল থাকবি, আর সেই দলের লিডার হচ্ছে এলাকার চেয়ারম্যান আরএমের ছোট নাতি জিওন জাংকুক। অনেকদিন যাবৎ সেখানে সেই দলটা দেখা যায় না, কারণ জাংকুক গ্রামে ছিল না। কিন্তু আজ ওখানে অনেকগুলো ছেলে রয়েছে, তার মানে জেনি সত্যি কথা বলেছিল, জাংকুক ভাই গ্রামে ফিরে এসছে। কথাটা ভাবতে তের গলা শুকিয়ে এলো। সে চায় না এই লোকটার সামনে পড়তে। লোকটাকে দেখলে বুকের ভেতর কেমন করে, মুখের বুলি ফুরায়। এই লোকের চাহনিতে কিছু একটা আছে। তে লোকটার সাথে কখনো চোখে চোখ রাখতে পারে না, কিন্তু কি আছে সেই চোখে সেটাতে বুঝতে পারে না। জাংকুক ভাই এদিকে আসছে। তের ভাবনার মাঝেই জেনি তের হাতটা শক্ত করে চেপে ধরে জানালো। তে তৎক্ষণাৎ ঘাড় এলিয়ে তাকাতেই দেখা মিলে বলিষ্ঠ শৈলের সুদর্শন পুরুষ জাংকুক ভাই সত্যি এগিয়ে আসছে তাদের দিকে। তার লম্বা লম্বা প্রতিটা কদম অষ্টাদশী কন্যা তের বুকের মধ্যে ঝড় তুলল। জাংকুক ঠিক সামনে এসে ওদের থেকে গুনে গুনে 3 কদম দূরত্ব রেখে দাঁড়ালো। ততটা দূরে, যতটা দূরে দাঁড়ালে কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে না। জাংকুকের পেছনে আরও 2টা ছেলে দেখা গেল, তবে ওরা জাংকুকের থেকে অনেকটাই দূরে অবস্থান করছে, আর দৃষ্টি জমিনের দিকে। তাদের যেন সামনে রাজা দাঁড়িয়ে আছে, তার পেছনে দেহরক্ষীরা তাকে প্রোটেকশন দিচ্ছে। জেনি হালকা হেসে জাংকুককে ভালো মন্দ জিজ্ঞাসা করে। জাংকুকও জবাব দিল। নিজেও মুস্কি হেসে জেনিকে ভালো মন্দ জিজ্ঞাসা করে। অতঃপর তের দিকে তাকিয়ে জানতে চাইল মেম্বারের ছেলে কি বলেছে। তে এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু জাংকুকের মুখে এমন প্রশ্ন শুনে চমকে উঠল। তড়িৎ গতিতে মাথা তুলে সামনে পুরুষটার দিকে তাকালো, তবে পুরুষটার দিকে তাকিয়ে থাকতে পারল না। সঙ্গে সঙ্গে আবার দৃষ্টি নুয়ে দিল। জেনি নিজেও চমকালো, তবে প্রকাশ করলো না। জেনির চমকানোর কারণ জাংকুক ভাই কি করে জানলো? এটা তো সে আর তে আর সেই ছেলে বাদে কেউ জানার কথা না। পরক্ষণেই ভাবলো এটা কোনো ব্যাপার না তার কাছে। বলছো না কেন? জাংকুকের ফের ছোট্ট একটা ধমকে এবার দুজনের হাত দুজনে খামচে ধরলো। তে কাপা কণ্ঠে তারা একটা জবাব দিয়ে বসলো। আপনাকে কেন বলবো? জাংকুক এমন উত্তর আশা করেনি, তবে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চোখ বন্ধ করে কোমরে 2 হাত রাখে। পরপরই চোখ খুলে জবাবে বলল, সেটা না হয় সময় বলে দিবে, সামনে পরীক্ষা না, মন দিয়ে পড়বে। তারপর জেনির দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই জেনি তের হাত ধরে সেখান থেকে চলে এলো। জাংকুক সেখানে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই দিকে। মেয়েটা তাকে ভয় পায় নাকি বিরক্ত হয় সে বোঝে না, তবে এড়িয়ে চলতে চায় সব সময়, এটা ঠিক বুঝতে পারে। কালকে ছেলেটাকে একবার নিয়ে আসিস, আমি দেখতে চাই ওই মেম্বারের ছেলের কলেজা কত বড়। জিওন জাংকুকের কলেজায় হাত দেয়। স্কুল আর কলেজের পাশেই গ্রামের বাজার রয়েছে, সেখানে আজ একটা সমাবেশ আছে। গ্রামের চেয়ারম্যান হওয়ার সুবাদে আরএমের উপস্থিতি থাকছে, আর আরএম জাংকুককে নিয়ে এসছে। জাংকুক আসতে চায়নি, কিন্তু আরএম জোর করেই নাতিকে সমাবেশে নিয়ে এসছে। সমাবেশ শুরু হওয়ার প্রায় আধ ঘন্টা পর কে বা কারা যেন গন্ডগোল শুরু করে দিল। এক পর্যায়ে তা হাতাহাতি থেকে মারামারির রূপ নিল। সব মানুষজন যে যার জীবন নিয়ে ছুটতে লাগলো। আরএমকে জাংকুক সাবধানের সহিত পুলিশের সাহায্যে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিল। ঠিক তখনই নজরে এলো রাস্তার ওপারে তে আর জেনি দাঁড়িয়ে আছে, আর কিছু মেয়ে দৌড়ে চলে যাচ্ছে। সবার গায়ে কলেজ ইউনিফর্ম পরা। ওদের সামনে কয়েকটা ছেলে মিলে আরো কিছু ছেলেকে মারছে, যে কোনো সময় ওদের উপর আঘাত লাগতে পারে। দুজনই এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সামনে আসা ছাড়া ডানে বামে কোনো দিকে যেতে পারছে না।
তে জেনি সহ কয়েকটা মেয়ে মিলে বাজারে কিছু নিতে এসেছিল। আজ ওদের কলেজে একজন টিচারের বার্থডে, সেজন্য এখানে গিফট কিনতে এসেছিল। কিন্তু এমন পরিস্থিতিতে পড়তে হবে সেটা কেউ বুঝে উঠতে পারেনি। জেনি ভয়ে কেঁদে দিয়েছে। তে বুঝতে পারছে না কি করবে। এর মধ্যে হাতে হেসকা টানের সামনে তাকিয়ে দেখলো জাংকুক ওকে টানছে। সাথে অনেকগুলো ছেলে এসে এখনো মারতে থাকা ছেলেগুলোকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। তে সবটা পর্যবেক্ষণ করলো, তবে মাথা যেন ঘুরছে, সব কিছু অন্ধকার দেখছে। মাটিতে লুটিয়ে পড়ার আগেই জাংকুক জাপটে জড়িয়ে ধরে নিজের শক্তপোক্ত প্রশস্ত বুকে। জেনি চারপাশে তাকালো। এই বাজারে আরেক গলিতে তের বাবা আর তের ভাইয়ের কাপড়ের দোকান, কিন্তু ওনারাও এসে গিয়েছে। এখন কি কোনো ঝামেলা করবে ওনারা? তের ভাবনার মাঝেই সায়নও দৌড়ে এসে বোনকে আগলে নিল, কোলে তুলে নিজের দোকানের দিকে ছুটলো। জাংকুক সেদিকে তাকিয়ে রইল। এতক্ষণ কোথায় ছিল সবাই? এখন দরদ দেখাতে এসেছে। জেনি জাংকুককে বলল, ধন্যবাদ ভাই বলি ছুটলো পিছনে পিছনে। থেকে দোকানে এনে চেয়ারে বসিয়ে মুখে পানির ঝাপটা দিল সায়নও। এর মধ্যে তের বাবাও চলে এসছে। কিছুক্ষণ পর ডাক্তার চলে আসলো। আসলে তে বেশি একটু ভয় পেয়ে গিয়েছিল, আর তাতে সে জ্ঞান হারিয়েছে। রাত তখন 9টার বেশি সময়। তের ঘুম আসছিল না। নিজের রুমে পড়ার টেবিলে বসে পড়ে। কিছুক্ষণ পর জানালায় খটখট শব্দ হতে থাকে। তে প্রথমে খেয়াল না করলো, পরক্ষণে কানে শুনতে পেল। জানালাটা খোলো চট করে, এখানে ঠিক করে দাঁড়াতে পারছি না। জানালাটা তের পড়ার টেবিল বরাবর বিধায় কথাগুলো স্পষ্টই শোনা গেল। আর তে তৎক্ষণাৎ চমকে উঠল। এত রাতে জাংকুক ভাই এখানে? কল্পনাও করেনি কখনো। মনের ভুল ভেবে আবার খাতায় কলম বসাতেই জাংকুক ধমকের সুরে ফিসফিস করে প্রশ্ন করলো, জানালা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো? তে আর কিছু না ভেবেই জানালার ছিটকানি খুলে পর্দা সরাতেই তেকে ঠেলে সরিয়ে জাংকুক লাফিয়ে রুমে প্রবেশ করলো। জানালার কোনো গ্রিল না থাকায় খুব সহজেই জাংকুক ঢুকতে পারলো। নিজের হাতে থাকা শপিং ব্যাগটা টেবিলের উপর রেখে বাইরে তাকিয়ে বলল, তোরা যা, আমি বেরোনোর আগে কল দিব, তখন আসলেই হবে। কে ছিল বাইরেতে জানে না, তবে দুজন মানুষের হাঁটার শব্দ পেল। জাংকুক জানালাটা বন্ধ করে নিল। তে যেখানটায় বসেছিল সেখানে বসে পড়ল জাংকুক। তারপর তের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, শরীর কেমন লাগছে এখন? জি আলহামদুলিল্লাহ ভালো। তে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, ওখানে কেন গিয়েছিলে? আজ মিতু ম্যামের বার্থডে ছিল। আমাদের গ্রুপের সব মেয়েরা প্ল্যান করেছিল ম্যামকে সারপ্রাইজ দিব, সেজন্য গিয়েছিলাম। জীবন জাংকুককে ভালোবাসো, অথচ এই সামান্য কারণে জ্ঞান হারালে? ভবিষ্যতে যদি এর থেকে বড় কোনো বিপদ আসে তখন কি করবে? হঠাৎ জাংকুকের মুখে এমন কথা শুনে বিস্ফোরণ নয়নে তাকালো তে। লোকটা কিসব বলছে? তাদের মিলন যে সম্ভব নয়। পরক্ষণিতে ভাবলো, কেন সম্ভব নয়? জাংকুক ভাই চাইলে অবশ্যই সম্ভব। তে কথাটা ভেবেই আনমনে জবাব দিল, আপনি পাশে থাকলে আমি সব বিপদের সাথে লড়াই করতে পারবো জাংকুক ভাই। পরের দিন জাংকুকের দাদা অর্থাৎ আরএম চলে আসে তেদের বাড়িতে এবং তেকে দ্রুত বিয়ে দেওয়ার কথা বলে। তের বাবা এই কথা শুনি অবাক হয়ে যায়, কারণ সে তার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায় না। সে চায় তার মেয়েটা আরো পড়ালেখা করুক। কিন্তু জাংকুকের দাদা যেন এতে সন্তুষ্ট হচ্ছিল না। সে রুক্ষ কণ্ঠে বলে উঠল, মেয়ের লাগাম দাও, আমার নাতির দ্বার প্রান্তে যেন না যায়। বুঝতে পারছো আমি কি বললাম? কঠিন স্বরে জানালো সে। সুগা বেশ অপমানিত বোধ করলো। সে একটা সরল সহজ মানুষ, বেশ আত্মনির্ভরশীল এবং সম্মান তার প্রখর। সেখানে কেউ বাড়ি বয়ে এসে মেয়ের জন্য তাকে এত কথা শোনালো। তার বিষয়টা বেশ খারাপ লাগলো। রাগে ক্ষোভে ঘরে গিয়ে স্ত্রীর গালে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় মারার পর নিজের স্ত্রীকে নিজেই আবার বুকে টেনে নিল। রাগের মাথায় পুরুষের পরিচয় দিয়ে ফেলেছেন বুঝতে পারল সে। এইদিকে যে হক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না। সে মনে মনে ঠিক করে মেয়ের জন্য কঠিন শাস্তি। গালে কি হয়েছে তোমার? আপনাকে কেন বলবো? তের এমন জবাব পছন্দ হলো না জাংকুকের। কালকেও তো এমন কোনো গালে চিহ্ন ছিল না, রাতেই তো দেখা হলো, তাহলে সকালই হয়েছে। জাংকুকের চোয়াল শক্ত হয়ে এলো।
নিজের কপালে 2 আঙ্গুলে ঘেঁষে চাপা ধমক দিয়ে বলল, তুমি বলবে নাকি আমি অন্য ব্যবস্থা করব? তে জাংকুকের ধমকে কেঁপে উঠল, মিনমিন করে জানালো, আম্মা মেরেছে। কেন? ভুরু উঁচিয়ে প্রশ্ন করে জাংকুক আবার। তে এবার মুখ খুলল না, পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। জাংকুক এবার বেজায় চটে গেল। খপ করে তের হাতটা টেনে ধরে আবার আগের স্থানে দাঁড় করিয়ে হাতটার সাথে সাথে ছেড়ে দিল। সবটা না বলে এখান থেকে এক পাও নড়তে পারবে না। বায়োলজিতে ফেল এসছে, তাই মেরেছে। জাংকুক তের কথা শুনে হাসলো বোধহয়, তবে তের নজরে পড়ল না। জাংকুক কি ভেবে যেন বলল, বাড়ি যাও, আর হ্যাঁ, মিথ্যে বলো না কখনো আমায়। সত্যিটা জানার ক্ষমতা কিন্তু আমার আছে। কিছু দূর যাওয়ার পর জাংকুকের বাইকের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে তে। এভাবে আর কতদিন চলবে? তুই বল, নয় তো আমাকে বলতে দে। তুই তো জানিস এসব সম্ভব নয়। দুপুর 2টার সময় লতিফ, এলাকার মেম্বার, তার ছেলের জন্য মেয়ে দেখতে এসেছে, অর্থাৎ তেকে দেখতে এসেছে। সাথে রয়েছে জাংকুকের দাদা ভাইও। তেকে নিয়ে আসার জন্য বলা হয় খাওয়া শেষে। সাইনো মুস্কি হেসে চলে গেল বোনের রুমে। ফিরে এলো 5 মিনিটের মাথায়, কিন্তু ওদের দেখে সবাই অবাক হয়ে গেল। বসার ঘরে ছেলে মেয়ের এমন অবস্থা দেখে অবাক হয়ে এগিয়ে এসে বলে উঠল, এসব কি সাইনো? বোনকে বোরকা কেন পরিয়েছ? পরপরই তের দিকে তাকিয়ে বলল, এসব কি? আমি যে শাড়িটা রুমে রেখে এসেছি ওটা পরে রেডি হয়ে এসো। সাইনো মাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বোনের হাত টেনে ধরে বসার ঘর পেরিয়ে বারান্দায় এসে উঠোনের রাস্তার দিকে তাকিয়ে অনাকাঙ্ক্ষিত নামে ডেকে উঠল, জাংকুক। পরপরই কয়েকটা ডাক দিল, কিন্তু কোনো জবাব এলো না। এর মধ্যে সবাই বসার ঘর ছেড়ে বারান্দায় জড়সড় হলো। আরএম রাগী কণ্ঠে বলল, কি শুরু করেছো? জাংকুক কোথা থেকে আসবে এখানে? ও ঢাকা গিয়েছে কাল। আর তোমার এমন ব্যবহারের মানে কি? সাইনো যেন শুনলই না আরএমের কথা, এমন একটা ভান ধরলো। বরং বোনের হাত ধরেছিল সেভাবেই নিয়ে এগিয়ে যেতে হাতে টান অনুভব করে। তে নিজেও অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে দেখল মেম্বারের ছেলে কাইট এর হাতটা টেনে ধরে আছে। সাইনো রক্তচক্ষু নিয়ে তাকালো। এই ছেলেকে সে কোনো কালেই পছন্দ করে না। কাপুরুষের থেকে কম নয় এই ছেলে। মেয়ে একা পেলে নিজের আসল রূপ দেখায়, শুধু সময়ের অপেক্ষা করে। এতদিন কিছু বলেনি, দাঁতে দাঁত চেপে সহ্য করে গিয়েছে, কিন্তু আজ আর নয়। থাপ্পড় লাগিয়ে দিল কাইয়ের গালে। তৎক্ষণাৎ কাই নিচে গিয়ে পড়ল। আমার বোনের দিকে আর একবার চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো। এসব কি সুগা? আমাদের ডেকে এনে অপমান করছো তুমি? পেছন থেকে জাংকুক বলে উঠল, আপনাদের কে ডেকে এনেছে, নাকি আপনারা সেদে সেদে এসেছেন? সবাই জাংকুকের দিকে তাকিয়ে রইল। আপনার সম্মান খুব প্রখর, তাই না? আচ্ছা, আমি দেখব আজ তাহলে সেটা। কথাটা শেষ করে তের হাতটা ধরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যোগ হতেই সাইনো আদেশের স্বরে বলে উঠল, ভালোবেসে হিরো নয় ভিলেন হবে, দরকার পড়লে ভিলেন হয়ে ভালোবাসা জয় করে নিবে। জাংকুক মুস্কি হেসে চলে গেল। সে কোনোদিন হিরো হতে চায়ও না, ভিলেন হতে চায়। এখন তোমার ইচ্ছে, আমাদের বিয়ে দিয়ে আমার ভালোবাসা এক করে দিবে নাকি নিজের সম্মান হারাবে? জাংকুক কফির মগে কফি নিতে নিতে বলল। আরএম ডাইনিং টেবিলের চেয়ারে বসা। একটু আগেই তারা এখানে এসে পৌঁছেছে। তেইকে দেখতে পাচ্ছে না, হয়তো ভেতরের ঘরে রেখেছে। আরএম মনে মনে তেইকে বাজে মেয়ের উপাধি দিলেন। কেমন মেয়ে, একটা ছেলের সাথে একা একটা বাড়িতে বিয়ে লাগিয়েছি, বাজে ব্যাপার। আর নাতিকেও মনে মনে বাহবা দিল। নাতির বুদ্ধির সাথে সাহস দেখেও ভাবা যায় মেয়েকে সবার সামনে দিয়ে কি সুন্দর করে তুলে নিয়ে এলো। আর এখন কোনো উপায়ও নেই, কিন্তু তিনি এত সহজে হার মানার পাত্র নয়। তাই তিনি মনের কথা মনে রেখে নাতির কথার বিপরীতে ভুল কুচকে প্রশ্ন করলো, হুমকি দিচ্ছে দাদু ভাই? একদম না, আমি তো শুধু জানালাম। জাংকুক কফি নিয়ে এসে দাদার
বরাবর চেয়ারটায় বসে হেয়ালি স্বরে বলে উঠল। আরে মনে মনে তন্দ্রা খেলো, নাতি তার কথা পাত্তা দিচ্ছে না, আর কাজের কথায় না আসলে যে পাত্তা দিবেও না। ঠিক বুঝতে পারলো ওই মেয়ের মধ্যে এমন কি আছে যে তুমি ওকে ছাড়া বিয়ে করবে না। একবার আমার চোখ দিয়ে দেখো, ভালোবাসি আমি ওকে। জাঙ্কুকের সোজা সাপটা জবাব। আরএম কেসে উঠল। জাঙ্কুকের দিকে ফের তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, মেয়েটা কোথায়? রুমে। কথাটা বলি জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শার্টের হাতা ফোল্ড করতে করতে ডাইনিং ছেড়ে যাওয়ার জন্য উদ্বেগ হতেই আরএম নরম স্বরে বলল, বাড়ি পাঠাও মেয়েটাকে, আর ওর বাবাকে খবর জানিয়ে দাও, রাতেই যাচ্ছি আমরা, বিয়ের সব ব্যবস্থা যেন হয়ে যায়। জাঙ্কুক সহজ শব্দে বাঁকা হাসলো। এই লোক নিজের সম্পদের আর নিজের সম্মানকে ভীষণ বড় করে দেখে, নিজের সম্মান হারানোর ভয়। জাঙ্কুক নিঃশেষ ছিল, এমন কিছু না করলে আরএম কিছুতেই কিছু হতে দিত না, তাই তো এমনটা করতে হলো। তে নিজের একটা হাত জাঙ্কুকের কাঁধে আর একটা হাতে নিজের কোলের উপর রেখে বসে আছে। গ্রামের অন্ধকার রাস্তায় কেউ কাউকে দেখতে পাচ্ছে না, যদিও বাইকের হেডলাইট জ্বালানো। ওদের সামনে পেছনে আরও 4-5টা বাইক আছে। জাঙ্কুক খুব ধীর গতিতে বাইক চালাচ্ছে। নিজেকে তার কেমন হালকা লাগছে, সাথে পরিপূর্ণ মনে হচ্ছে, তবে কোথাও একটু ফাঁকা ফাঁকা লাগছে যেন। জাঙ্কুক অন্ধকারের মাঝেও ঘাড়টা হালকা ঘুরিয়ে কাঁধে রাখা তের হাতটার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হাতটা বুকে রেখো, শক্ত করে ধরে বসো। বুকের মধ্যে চিনচিন ব্যথা করছে, সাধারণ কথায় নয়, যেন জাঙ্কুক আদেশ করলো। তে কিঞ্চিত পরিমাণ অবাক হলো, বুকের ব্যথার কারণও বুঝতে পারলো, তবে আশেপাশে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, আপনি আশেপাশে দেখছেন? কেউ দেখলে কি বলবে? আমি কি প্রেম করছি? বিয়ে করে বউ নিয়ে বাড়ি যাচ্ছি, চুরি করছি না, একটা কথাও না, যেটা বলেছি সেটা করো। তে আর কিছু বলল না। জাঙ্কুকের কথা মতো কাজ করে, তবে প্রথম অস্বস্তি বোধ করলেও আস্তে আস্তে তা ভালো লাগায় পরিপূর্ণ হলো। মাথা সহ নিজের পুরো শরীরটাই জাঙ্কুকের উপর ছেড়ে দিয়ে বসে চোখ বন্ধ করে রইল। জাঙ্কুক সশব্দে হাসলো, এতক্ষণ কাছেই আসছিল না, আর এখন দেখো রাত 9টার সময় বিয়ে পড়ানো হয়েছিল। বউ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত 10:30টায় পৌঁছালো। তের কাছে যেন সব স্বপ্ন মনে হলো, কি হওয়ার কথা ছিল আর কি হলো। তে যেন সারাক্ষণ ঘরের মধ্যে ছিল। জাঙ্কুকের মা বেশ আদর করে তেকে ঘরে তুলে তেকে নিজের হাতে নিজের একটা শাড়ি পরিয়ে দিল জাঙ্কুকের মা। তারপর নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে একদম পুতুল বানিয়ে জাঙ্কুকের রুমে রেখে গিয়েছে। সে কখন থেকে তে বিছানায় বসে যত দুনিয়ার কথা আছে চিন্তা করে যাচ্ছে। ঘড়ির কাঁটা যখন 12টার কোঠায়, তখনই দেয়ালে থাকা ঘড়িটা টুংটাং শব্দ করলে তখনই তের অস্থিরতা বাড়তে লাগলো। এত ফুল দিয়ে বিছানায় বসে অস্বস্তি হচ্ছে বিদায় বিছানা হতে নেমে জাঙ্কুকের সারা রুমে হাঁটতে লাগলো। বেশ গোছালো রুমটা। এই গ্রামের এই একটাই বাড়ি আছে যেটা সবার থেকে ভিন্ন। বেশ বড় বাড়িটা, তবে অনেক পুরনো দিনের মতো দেখতে, কোনো জমিদার বাড়ির মতো। এই বাড়ির জিনিসগুলো সব পুরনো আমলের, সব কাঠের আসবাবপত্র। তে ঘরটা ঘুরে ঘুরে দেখা শেষ হলেই অ্যাডজাস্ট করা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এখান থেকে জাঙ্কুকের বাড়ির মেন গেটটা সহ সম্পূর্ণ বাগানটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তে চাঁদের আলোয় ঝাপসা চোখে সেদিকে এই দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু হঠাৎ রুমে শব্দ হলো, কেউ রুমে এসেছে। তের গলা শুকিয়ে এলো। বুঝতে বেগ পেতে হয় না, তার জাঙ্কুক ভাই আসছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো জাঙ্কুক নিজের গায়ের সফেদা রঙের পাঞ্জাবিটা গা হতে টেনে খুলে সোফায় ছুঁড়ে ফেলে বেলকনির দিকে আসছে। তে জাঙ্কুককে আসতে দেখে দরজার আড়ালে থেকে তড়িঘড়ি করে বেরিয়ে জাঙ্কুকের বেলকনিতে পা রাখার আগেই তে রুমের মধ্যে প্রবেশ করে। খাবার আন্টি খাইয়ে দিয়েছে। জাঙ্কুক সবটা কথা শেষ করার আগেই তে জানালো। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। টেনশনে ছিল এতক্ষণ। একটা কাজে তাকে বাইরে যেতে হয়েছিল, আর পাঠিয়েছিল
আরএম। জাংকুক কিছু না বলে তেকে পাশ কাটিয়ে বেলকনি হতে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। তে সেদিকে একবার তাকিয়ে ফুল দিয়ে সাজানো বিছানার এক প্রান্তে গিয়ে গুটিসুটি মেরে বসলো। তে নার্ভাস। রুমে ফুল স্পিডে ফ্যান চলছে, কিন্তু তার মধ্যে ঘামছে তে। গায়ের পাতলা শাড়িটার আঁচল টেনে মুখের ঘামগুলো মুছে নিল। লম্বা ভেজা চুলগুলো কেমন হাঁসফাঁস লাগছে। ঘোমটা ফেলে তে চুলগুলো আবার হাত খোপা করে নিল। অতঃপর ঘোমটাটা টানতে গিয়েও টানে না, ভাবে জাংকুক ভাই আসার আগে টেনে নিবে। কিন্তু তে কি জানতো জাংকুক এক্ষুনি বেরিয়ে আসবে? জাংকুক কোমরে টাওয়াল পেঁচিয়ে অর্ধনগ্ন শৈলে বেরিয়ে এলো। জাংকুক তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলো, যা তের নজরে পড়তেই হুঁশ ফিরিয়ে দৃষ্টি সরিয়ে নিল। নিজের উন্মুক্ত রূপকে ঢেকে নিতে বেমালুম ভুলেই বসেছিল, যা জাংকুকের ভেতরটা নাড়িয়ে দিল। বইয়ের এমন দশা দেখে এলোমেলো পায়ে এগিয়ে তের সামনে দাঁড়ালো। তে কিঞ্চিত পরিমাণ বসে থাকা অবস্থায় পিছিয়ে গেল। জাংকুক সেদিকে তাকিয়ে আবার হাসলো। এই মেয়ের অনুভূতি লুকানোর প্রখর শক্তি রয়েছে, তবে সে ঠিকই টেনে হিচড়ে অনুভূতি বের করে নিয়েছে। জাংকুক তের চুলের দিকে নজর দিতেই বলে উঠল, চুলের পানি মুছুনি কেন? আন্টি তাড়াহুড়ো করছিল, শাড়ি পরা শেষ, খাবার খাওয়ার। তে মিনমিন করে উত্তর দিচ্ছিল, কিন্তু জাংকুক সবটা না শুনে মাঝপথে থামিয়ে দিয়ে নিজে বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, কি তখন থেকে আন্টি আন্টি করছো? আমি যা বলি তুমিও তাই বলবে। তে শুধু মাথা নাড়ালো। জাংকুক রুমের একটা ছাই রঙের ট্রাউজার আর কালো একটা টি শার্ট পরে নিল। নিজের চুল আশ্রে তের কাছে ফিরে এসে তের চুল মুছে দিল। অতঃপর টাওয়ালটা বেলকনিতে রেখে ফিরে এসে কাঠের আলমারি খুলে সেখান থেকে একটা শাড়ি নিয়ে ফিরে এলো। তের হাতে শাড়িটা দিয়ে তেকে আদেশের স্বরে বলল, এটা পরে এসো। আমি শাড়ি পরতে পারি না, একটু আগে মা পরিয়ে দিয়েছে। জাংকুক বেকুব বনে গেল, সে নিজেও পারে না এসব শাড়ি পরাতে। তাহলে আচ্ছা থাক, কাল সকালে মায়ের কাছে পরে নিও। তে শাড়িটা নিজের কোলের উপর নিয়ে বসে রইল। জাংকুক শাড়িটা নিয়ে আবার আগের স্থানে রেখে আসে। তে অসহায় দৃষ্টি রেখে সেদিকে তাকিয়ে রইল। আজ প্রথম রাতেই লোকটার প্রথম আবদার রাখতে পারল না ভেবেই মনটা খারাপ হয়ে গেল। জাংকুক শাড়ি রেখে একটা ছোট বক্স হাতে নিয়ে এগিয়ে আসলো। সেখান থেকে একটা আংটি বের করে তের হাত টেনে ধরে পরিয়ে দিল। তে হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল, যা দেখে জাংকুক তের দিকে তাকিয়ে বলল, আমার আপাতত এতটুকু সামর্থ্য, এটা আমার নিজের ইনকামের টাকায় কেনা। আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করব, তবে চিন্তা করো না, তোমার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য জিয়ন জাংকুকের রয়েছে। তের কি হলো কে জানে, বিছানা থেকে উঠে এগিয়ে এসে জাংকুকের বুকে আল গোছে রাখলো। জাংকুক চোখ বড় বড় করে মুহূর্তটা অনুভব করে। তে হঠাৎ ফুপিয়ে উঠল। আমার বেশি কিছু চাই না, খুব অল্প কিছু হলেই আমার চলবে, শুধু আপনি পাশে থাকলেই হবে। ভালোবাসি আপনাকে, আমি ভীষণ ভালোবাসি। সম্পূর্ণ পরিণয় পাবে না ভেবেই নিজের মনের অনুভূতিগুলো চেপে রেখেছি। তের কথায় জাংকুক দীর্ঘশ্বাস ছাড়ে। তার দাদা কাজটা একদম ঠিক করেনি, কথাটা ভেবেই তেকে আরো শক্ত করে চেপে ধরে নিজের শক্তপোক্ত শরীরটার সঙ্গে। তের যেন শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। তবে জাংকুকের কথা শুনে তে মুহূর্তের মধ্যে শান্ত হয়ে কথাগুলো শুনল। ভালোবাসায় ব্যর্থতা আসে, কিন্তু জেদে তা আসে না। আর তুমি হলে আমার সেই জেদ, যেই জেদ আমি তোমাকে আমার করে নিয়েছি, যা কখনো কখনো ভালোবাসা দিয়েও সম্ভব হয় না। জাংকুক নিজের কথা শেষ করে তেকে ছাড়িয়ে নিল নিজের বাহুডোর হতে। নিজের দানবীয় হাতের আদলে তের মুখখানা নিয়ে নিজের পুরো অধর তের অধরের সন্ধি ঘটালো। দীর্ঘ এক চুম্বনে আবদ্ধ হলো। তে নড়াচড়া করতে ভুলে গেছে বোধহয়। শরীর অবশ হয়ে আসছে, শরীরে যেন শক্তি পাচ্ছে না, দাঁড়িয়ে থাকতে পারছে না, শরীর ছেড়ে দেওয়ার মতো অবস্থা। জাংকুক তের অবস্থা বুঝতে পারে।
তাই তো গাল ছেড়ে শক্ত হাতে তের সম্পূর্ণ শরীরটা টেনে নিল নিজের নিকটে। দু হাত শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে রেখে উঁচু করে নেয় বউকে। তেও ততক্ষণে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। জাঙ্কুক তেকে সেভাবেই ধরে রেখে এক পা দু পা করে বিছানার দিকে এগিয়ে আসে। আস্তে করে তেকে ছেড়ে দেয় বিছানায়। অতপর একটু আগে পরিহিত গায়ের গেঞ্জি খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। নিজের জমানো সব ভালোবাসা বউয়ের সর্বাঙ্গে ছড়িয়ে দিল। তে নিজেও তার স্বাদ গ্রহণ করলো। পরের দিন বেলা অনেকটা গড়িয়েছে। গোসল করবেন আবার। তে রুমে এসে দেখলো জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারে হয়তো ওর আসার আগেই রুমে আসছে। আসলে এতক্ষণ তে তার শাশুড়ির সাথে ছিল। জাঙ্কুক তের দিকে এক পলক তাকিয়ে নিজের হাতের দামি ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে ফিরে এসে তের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম কয়েকটা বুকের কাছে খুলে তের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, গোসল করেও লাভ নেই, তোমার এই রূপের গরম আমার সারা অঙ্গে ঝলসে দিতে সক্ষম। জাঙ্কুক কথাটা শেষ করে তেকে ঝট করে কোলে তুলে ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। তে হক চকিয়ে উঠল। ঝটপট গলা জড়িয়ে ধরে জাঙ্কুকের। মুখের লাল আভা ফুটে ওঠে। মেয়েটা লজ্জা পাচ্ছে। জাঙ্কুক সেদিকে তাকিয়ে হাসলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান। আপনি আগে যান, আমি পরে যাব। ওহো, একসাথে হবে, কোনো কথা নয়। জাঙ্কুক নিজের হাতে বউকে গোসল করিয়ে গায়ে একটা টাওয়াল পেঁচিয়ে দিল। অতপর ওয়াশরুম হতে বের করে দিয়ে নিজেও 5 মিনিটের মাথায় বেরিয়ে এলো। তে কেবল 3 পিসটা গায়ে জড়িয়ে ওনা গলায় ঝুলাতে যাচ্ছিল। জাঙ্কুককে দেখে সেটা আরো তড়িঘড়ি করে গায়ে পেঁচিয়ে নিল। জাঙ্কুক ঘর কাঁপিয়ে হেসে উঠল। এগিয়ে এসে তের বরাবর দাঁড়িয়ে কণ্ঠে খাদে এনে বলল, যার সব কিছুতে আমি কাল রাতেই আমার ছোঁয়া লেপটে দিয়েছি, যার সারা অঙ্গে আমার ঠোঁটের ছোঁয়া, তার এমন লজ্জা সাজে না বউ। তের কারে যেন কেউ গরম তেল ঢেলে দিয়েছে। চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে পরক্ষণেই লজ্জায় মাথা নুয়ে নিল। আচ্ছা, কোনো ব্যাপার না, আজ রাতে না হয় আবার মনে করিয়ে দেব সব। আপনি চুপ করুন প্লিজ। জাঙ্কুক এগিয়ে গিয়ে বউকে টেনে নিজের বক্ষ দেশে আনলো। তের নরম সত্তা জাঙ্কুকের প্রশস্ত বুকে এসে ঠেকলো। তে তৎক্ষণাৎ শিউরে ওঠে। জাঙ্কুক বউয়ের মুখ উঁচু করে নিজের শক্ত পুরুষালী ঠোঁটের ভাঁজে চেপে ধরে। তে আল গোছে চোখ বন্ধ করে। কাল রাতে মেয়েটা যথেষ্ট কষ্ট পেয়েছে, হয়তো প্রথমবার, তাই দীর্ঘক্ষণ চুম্বন আবদ্ধ হয়ে জাঙ্কুক ঠোঁট ছেড়ে তের গা হতে ওড়না টেনে খুলে ছুঁড়ে ফেলে দিল। গলায় ঘাড়ে বুকের ভাঁজে অজস্র চুম্বন করতে লাগলো। তে যেন হারিয়ে যাচ্ছে, মাতাল হয়ে যাচ্ছে জাঙ্কুকের স্পর্শে। জাঙ্কুক বউয়ের ভালোবাসার মাঝে যখনই গভীর মত্ত, ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। তে জাঙ্কুকের থেকে ছিটকে দূরে সরে আসে। জাঙ্কুক বিরক্ত হয়। তের দিকে ভুরু কুঁচকে তাকাতেই তে দরজার দিকে ইশারা করে। জাঙ্কুক নিজের ড্রেস চেঞ্জ করতে করতে বিরক্ত কণ্ঠ এনে জিজ্ঞাসা করলো, কে? দাদি আপনা করে ডাকছে, খাবার খাইতে সবাই বইয়ে আছে। কাজের মেয়েটা চলে গেল। অতপর দুজনেই নিচে চলে গেল খাবার খাওয়ার জন্য। তে জাঙ্কুকের উন্মুক্ত বুকের উপর শুয়ে আছে। গায়ে একটা জাঙ্কুকের কালো শার্ট। ঘন্টা খানিকক্ষণ আগে বউকে শাওয়ার নিয়ে নিজের হাতে সব করে দিল। কালো মেয়েটা লাস্ট পর্যায়ে এসে একদম নিতিয়ে গিয়েছিল। আর আজ তাই হলো। যদিও জাঙ্কুক আজ তের কাছাকাছি যেতে চায়নি, তবে বউয়ের উস্কানিমূলক সাড়া পেয়ে কোনো স্বামী চুপ থাকতে পারবে না। জাঙ্কুক নিজেও পারেনি। সরি বউ পাখি, কিন্তু দোষটা তোমার নিজেরই। এই শরীর নিয়ে আমাকে কামনা করেছো, আর এখন সেটার ফল তো ভোগ করতেই হবে। কথাগুলো শেষ করে জাঙ্কুক তের মাথায় চুমো খেলো। পরপরই ভাবলো শাওয়ার নেওয়া প্রয়োজন। গা কেমন করছে। বউকে গোসল করিয়ে সে নিজেও তো আর করার সময় পেল না। বউকে ঔষধ খাইয়ে বুকে নিয়ে শুয়ে পড়েছিল। কথাগুলো ভাবতে ভাবতে জাঙ্কুক নিজের উপর থেকে তেকে সরিয়ে বালিশে শুয়ে দিয়ে নিজে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তে বিছানায় বসে আছে, ঘুম নেই চোখে ওর। কখন আসবে কাঙ্ক্ষিত মানুষটা? তে নিজের মায়ের বাটন ফোনটা দিয়ে জাঙ্কুককে কল দিল, কিন্তু প্রতিবারই ফোনটা বন্ধ দেখালো।
ও হ্যাঁ, তে আর জাঙ্কুক তেদের বাড়িতে এসেছে। তের অস্থির অস্থির লাগছে। বিছানা ছেড়ে রুম পেরিয়ে ছোট বসার ঘরে এলো। সেখানে পানির জগ হতে তে গ্লাসে পানি নিয়ে পানি খেলো। তৃষ্ণা যেন মিটলই না, গ্লাসে আবার পানি নিতে যাবে, ঠিক তখনই উঠোনে বাইকের শব্দ হলো। দেয়াল ঘড়ির দিকে তাকালো। রাত প্রায় 1টা বাজতে চলছে। তে হাতের গ্লাসে রেখে দরজা খুলে বারান্দায় দাঁড়িয়ে দেখলো জাঙ্কুক বাইকটা বারান্দায় তুলে রাখছে। তেকে দেখে এক পলক তাকিয়ে বাইক রেখে চাবি হাতে বসার ঘরে এলো। তবে আসার আগে বারান্দার গেট লাগাতে ভুললো না। আপনি হাত ধুয়ে আসুন, আমি খাবার নিয়ে রুমে আসছি। জাঙ্কুক তের কথায় ঘাড় নেড়ে রুমে চলে যায়। তে রান্নাঘরে চলে গেল। বেশ কয়েক পদের তরকারি গরম করলো তে। এর মধ্যে জাঙ্কুক নিজেও এসে তেকে হাতে হাতে এগিয়ে সাহায্য করলো। তে অবাক হয়ে জাঙ্কুকের হাত থেকে একটা বাটি টেনে নিতে নিতে বলল, আল্লাহ, আপনার মাথা খারাপ হয়েছে? আপনি রুমে যান, আমি সব কিছু গুছিয়ে রুমে আসছি। আমার মাথা ঠিক আছে, চুপ করে কাজ করো। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে কথাটা বলে আবার ভাতের প্লেট হাতে নিয়ে আরেকটা পানির গ্লাস হাতে রুমে ছুটে তেও একটা ট্রে করে তরকারি বাটিগুলো নিয়ে জাঙ্কুকের পিছনে পিছনে চলে গেল। জাঙ্কুক নিজে খাবার খেলো, সাথে তেকেও খাইয়ে দিল। খাওয়া শেষ। তে থালা বাসন নিয়ে আবারও রান্নাঘরে চলে এলো। রুমে এসে তে জাঙ্কুককে প্রথমে জিজ্ঞাসা করলো, আপু ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ রহমতে সবাই ঠিক আছে। তে যেন এতক্ষণে একটু স্বস্তি পেল। বিছানা ঠিকঠাক করে নেয়। শোয়ার জন্য জাঙ্কুককে ডাকতেই দেখলো জাঙ্কুক তের দিকে নেশাময় দৃষ্টিতে তাকিয়ে আছে। তে ভরকালো, তবে নিজেকে সামলে এতক্ষণ অবহেলায় পড়ে থাকা ওড়নাটা চেয়ার হতে তুলে নিয়ে গায়ে পেঁচাতে লাগলো। এতক্ষণ তো ওড়নার কথা বেমালুম ভুলে বসেছিল মেয়েটা। জাঙ্কুক তেকে লজ্জা পেতে দেখে হাসলো। অতঃপর তেকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। বোকামে, একটু পর তো তোমার সর্বাঙ্গ জুড়ে আমার রাজত্ব চলবে। সেখানে এই ওনার স্থান তখন মেঝেতে হবে। তাই এটাকে এত যত্ন করে আমাকে কেন জেলাস ফিল করাচ্ছ? ওড়না টেনে গলা হতে সরিয়ে নিজের বুকের সাথে আরো কিছুটা চেপে ধরে মেয়েটার নরম সত্তা গিয়ে জাঙ্কুকের প্রশস্ত বুকে ঠেকলো। তৎক্ষণাৎ তে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধরত অবস্থায় তে নিজের ঠোঁটে জাঙ্কুকের গভীর ঠোঁটের স্পর্শ পেল। জাঙ্কুক নিজের মতো করে বইয়ের অধরা আদরে স্পর্শ করে দিতে লাগলো। তে নিজেও তা যত্নের সাথে গ্রহণ করলো। মধুময় সুন্দর একটা ভালোবাসার রাত কাটিয়ে শাওয়ার শেষ করে নামাজ পড়ে ভোর 5:30টার দিকে ঘুমিয়েছে দুজন। কিন্তু ঘুমটা আর হতে দিল না জাঙ্কুকের ফোনটা। বেশ শব্দ করে বাজতে লাগলো। জাঙ্কুক ঘুম ঘুম চোখে তের দিকে তাকিয়ে দেখলো তে তখনও ঘুমে বিভোর। জাঙ্কুক নিজের উপর হতে তের মাথাটা সরিয়ে বালিশে রেখে শোয়া থেকে উঠে গিয়ে ফোনটা হাতে নিতেই কলটা কেটে গেল। জাঙ্কুকের বাবা ফোন দিয়েছে। জাঙ্কুক কল ব্যাক করার আগেই আবার কল এলো। জাঙ্কুক সময় নষ্ট না করে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, 9টার দিকে জরুরি একটা মিটিং রয়েছে, তুমি চলে এসো। জাঙ্কুক কিছু বলবে তার আগে জাঙ্কুকের বাবা কল কেটে দিল। ততক্ষণে তে ঘুম থেকে উঠে বিছানায় বসে গোল গোল আঁখি দুটি জাঙ্কুকের দিকে স্থির রেখে ভুরু কুঁচকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? বাবা ফোন করেছে, মিটিং আছে, জরুরি আমাকে যেতে হবে। জাঙ্কুকের জবাব তের ভালো লাগেনি, সেটা তের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে তে মুখে বলল, আচ্ছা, আমি কলেজ থেকে ওই বাড়ি চলে যাব। জাঙ্কুক মাথা নাড়ে। অতঃপর টাওয়াল হাতে রুম হতে বেরিয়ে গেল। কেরা শেষ করে জেনি আর তে কলেজ থেকে বেরিয়ে দেখলো সাইনো গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওরা এগিয়ে যেতেই সাইনো বোনকে আগলে নেয়, সময় নিয়ে বোনকে আদর করে। তে ভাইয়ের আদরে গলে গেল। অতঃপর জাঙ্কুককে তৎক্ষণাৎ কল দিয়ে বলে দিল তে যেতে চাচ্ছে না। জাঙ্কুক সন্ধ্যায় ফিরে তেকে নিয়ে নিজেদের বাড়ি চলে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিল। তে অবশ্য আসতে চায়নি, কিন্তু জাঙ্কুকের দিকে তাকিয়ে না বলতে পারেনি লোকটা কতটা পথ জার্নি করে এসছে, নিশ্চয়ই মেজাজ খিটখিটে হয়ে আছে, তাই তো চুপচাপ বাইকে উঠে বসে পড়ে। তবে মনে মনে বেশ অভিমান জমা হয়েছে জাঙ্কুক নামক স্বামীর প্রতি। রাস্তায় কোনো কথা বলল না তে জাঙ্কুকের সাথে। জাঙ্কুক বুঝতে পারে বউ তার রেগে আছে,
তবে কিচ্ছু করার নেই, কাল সকালে তাকে আবার শহরে যেতে হবে। সেখানে হয়তো বেশ কয়দিন থাকতে হবে। যদিও ইচ্ছে করছে বউকে সঙ্গে নিতে, কিন্তু এটাও সম্ভব নয়। কয়দিন বাদে মেয়েটার পরীক্ষা। রাত 8টা বাজে প্রায়। জাঙ্কুক রুমে বসে ল্যাপটপে কাজ করছে। সেদিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। সারাদিন কাঠফাটা রোদের প্রকোপ থাকলে এখন রাতে এসে হিম শীতল বাতাস বইছে, সাথে আকাশে ঘন কালো মেঘ জমেছে, হয়তো বৃষ্টি হবে। জাঙ্কুক ল্যাপটপ রেখে নিজের রুমের বড় সড়ো বেলকনিতে এসে দাঁড়ালো, আর অমনি ঠান্ডা বাতাস এসে গা ছুঁয়ে দিল। জাঙ্কুক চোখ বন্ধ করে তাকে নিজের শরীরে লিপ্তে নিল। ওয়াশরুম হতে বেরিয়ে জাঙ্কুককে রুমে না দেখে ভুরু কুঁচকে এলো। থমথমে কণ্ঠে ডাকলো, কোথায় আপনি? খাবার খেতে চলুন, শুনছেন? তুমি এদিকে এসো। জাঙ্কুক বেলকনি হতে ডাক দিল তেকে। এগিয়ে গেল। বাতাস এসে সারা শরীর ছুঁয়ে দিল, সেই সাথে শরীরের কাপড়গুলো এলোমেলো হলো। জাঙ্কুক সেদিকে তাকিয়ে তেকে নিজের নিকটে আসার আহ্বান জানালো। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এগিয়ে গেল। তখন হালকা বৃষ্টি পড়ছে। জাঙ্কুকের গায়ে শুধু স্লিভলেসের একটা সাদা শার্ট, গায়ে আসমানি রঙের একটা নর্মাল 3 পিস, যেটা বৃষ্টির ফোঁটা পড়ে। শরীরের ভাঁজগুলো ফুটে উঠছে একটু একটু করে। জাঙ্কুকের বেলাও ব্যতিক্রম নয়। রুম হতে আসা আবছা আলো আর বিদ্যুৎ চমকানোর ফলে বলিষ্ঠ পেটানো শৈলের পেশি বহুলগুলো বেশ ভালো করে বোঝা যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছে বুকের ভেতর টিপ টিপ শব্দ ততই বেড়ে চলেছে। জাঙ্কুক যেন প্রতি চুমুকের ন্যায় টানছে। নিজের পুরুষালী সত্তা জেগে উঠছে। মেয়েটা রেগে আছে তার সাথে, সেটা যেন বেমালুম ভুলে বসে জাঙ্কুক। খাবার খেতে চলুন, বলল। জাঙ্কুক পাত্তা দিল না। তেকে টেনে এনে একদম নিজের শরীরের সঙ্গে মিশিয়ে নিল। এক বিন্দু ফারাক রাখলো না। প্রতিবারের ন্যায় এবারও কেঁপে উঠল। জাঙ্কুক যতবার মেয়েটাকে গভীর হতে গভীর স্পর্শ করে, ঠিক ততবারই মেয়েটা বিদ্যুৎ চমকানোর ন্যায় চমকে ওঠে। জাঙ্কুক আশেপাশে থাকলে অষ্টাদশী কন্যা বুকের ভেতর ধকধক শব্দ করে, লাজুক লতার ন্যায় নেতিয়ে আসে। এবারও ব্যতিক্রম নয়। জাঙ্কুক কোমরে নিজের হাতটা সাপের মতো পেঁচিয়ে ধরে, অতঃপর ঝট করে উঁচু করে তেকে নিজের উপর তোলে। শরীর বেয়ে বৃষ্টির ফোঁটা জাঙ্কুকের মুখের উপর টপটপ করে পড়ছে। জাঙ্কুক গলায় আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। শক্ত হাতে খামচে ধরে জাঙ্কুকের চুল। বউ তো দেখি আমার থেকে ফার্স্ট। লজ্জা পেল, চোখ বন্ধ করে জাঙ্কুকের ঘাড়ে মুখ গুজে জোরে জোরে শ্বাস ফেলে। এই মেয়ে কি জানে। এতে করে জাঙ্কুক আরো কয় দফা দিশেহারা হলো, বা বুঝতে পারছে নিজের অবস্থা। একটু পরে এর ফল কি হতে পারে। জানলে কি আর অমন করে স্বামী নামক প্রেমিক পুরুষকে এমন উত্তেজিত করে দিত, নিজের সর্বনাশ ডেকে আনতো। তুমি কি জানো, আমায় উলট পালট করে তুমি তোমার কষ্টকে আহ্বান জানালে। জাঙ্কুক তেকে নিজের সাথে ঠেসে ধরে, নিজের অধর জোড়ায় ভাঁজে নিয়ে প্রথমে আলতো করে চুমু খেল। শক্ত করে চেপে ধরে পাগলের মতো চুম্বনে আবদ্ধ হলো। সেই পাগলামির সঙ্গে সঙ্গ দিল। স্বামীর ভালোবাসার স্পর্শ পেয়ে ভুলে গেল রাগ অভিমান, ডুবে গেল ভালোবাসার সাগরে। রাত গভীর। জাঙ্কুক তেকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হতে এলো। ট্যাপ ছাড়তেই উপর হতে ঝরঝর করে পানি পড়ে শরীরে, প্রতি নখের আঁচড়গুলো জ্বলে উঠল। জ্বর এসেছে ভীষণ। রাতেই তো কত সুন্দর ভালো ছিল, কিন্তু হঠাৎ একটু আগে ঘুম থেকে উঠে বিছানায় বসি হড় হড় করে বমি করলো। জাঙ্কুক সব পরিষ্কার করে গা মুছিয়ে ওষুধ খাইয়ে নিজেও ফ্রেশ হতে এলো, কারণ বমি করার সময় বেড়ায় জাঙ্কুকের শরীর ঘেঁষেছিল। জাঙ্কুক সময় নিয়ে ফ্রেশ হলো। বেরিয়ে এসে পাশে বসে একটা হাতের মুঠোয় পুড়ে নিল হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বিড়বিড় করে বলে উঠল, কালকে আমাকে যেতে হবে, আর আজ তোমার এমন অবস্থা, আমি কি করে চলে যাব। কেটে গেল কয়েকটা দিন। শুনছেন? ফোনটা কানে চেপে ঘুম জড়ানো কণ্ঠে ডাকলো। জাঙ্কুক বেসামাল হলো, তবে নিজেকে শক্ত করে মৃদু কণ্ঠে বলল, বলো বউ।
আপনি একটু ভালো না। বউ তাকে নাস্তা নাবুদ না করে ছাড়বে না, এই জন্যই জাঙ্কুক নিজেকে ব্যস্ত রাখে। দিনে 2 থেকে বেশি হলে 3 বার কল করে, রাতে তো কল দেয় না। কিন্তু আজ কিছুতেই ঘুম আসছিল না, তাই তো না পেরে কল দিল। কিন্তু কল দিয়ে মনে হচ্ছে নিজেই ফেঁসে গিয়েছে। ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, আমি কি করলাম? আপনি আজ 1 সপ্তাহ ধরে আমাকে একটু ভালোবাসেননি। সেই আবার অভিযোগ। জাঙ্কুক নিজের মন স্থির করার চেষ্টা করলো। এবার যেন সে কাঠগড়ায় দাঁড়িয়ে। মেয়েটার কাছ থেকে তার একদিন দূরে থাকা একযোগ মনে হয়। এখন সব ফেলে দিয়ে ছুটে আসতে মন যাচ্ছে, কিন্তু এটা তো সম্ভব নয়। রাত বাজে 2:30-এর মতো। জাঙ্কুক হঠাৎ বাঁকা হাসলো। বউ তাকে জ্বালাচ্ছে, এখন না হয় সে নিজেও একটু জ্বালাক। প্রস্তুত হন। জীবন জাঙ্কুক খুব শিগগিরই তার ভালোবাসার দাবানলে আপনাকে পোড়াতে আসছে। তীর ঘুম উড়ে গেল। চোখ বড় বড় করে শোয়া থেকে উঠে বসে আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক বলে ওঠে, কাল কলেজ থেকে আমি নিতে যাব। পরীক্ষার যা যাবতীয় কাজ আমি সব করিয়ে নিব, টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। জাঙ্কুক কলটা কাটলো না। তে ফট করে জানালো, ভালোবাসি। ওহো, সেটা রাতে প্রমাণ হবে। জাঙ্কুকের এমন লাগামহীন কথা শুনে তের কান গরম হয়ে এলো। লজ্জায় কুকড়ে গিয়ে ফট করে কল কাটে। জাঙ্কুক প্রায় গ্রামে পৌঁছে গিয়েছে। কলেজে পৌঁছতে 10 মিনিট সময় লাগবে। তেকে বেশ কয়েকবার কল করেছে জাঙ্কুক, কিন্তু কলটা কেউ তুলেনি। জাঙ্কুক বেশ অস্থির হয়ে গেল, তাই বাইকের গতি বাড়িয়ে ছুটতে লাগলো নিজের গন্তব্যে। তের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। জাঙ্কুক তখনও পাগলের মতো খুঁজে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কানে এলো কায়ে নাকি সন্ধ্যা 7টার দিকে কলেজের ভেতর গিয়েছে। জাঙ্কুক তৎক্ষণাৎ কলেজে ছুটে আসে। কলেজের দপ্তরি নিয়ে পুরো কলেজ হন্য হয়ে খুঁজে। শেষ একদম নিচের পুরনো একটা লাইব্রেরিতে দেখা মিলে তার প্রাণপ্রিয় বউ ভালোবাসার মানুষটা পড়ে আছে ফ্লোরে, আর কাই তের পাশে বসে নেশা করতে করতে বিড়বিড় করে কিছু বকে যাচ্ছে। জাঙ্কুক তখন উন্মাদ, কোনো দিক না তাকিয়ে ভেতরে প্রবেশ করে মাতাল কাইকে মারতে থাকলো। পেছনে জাঙ্কুকের ছেলেপেলেগুলো চলে আসে। ততক্ষণে তের জ্ঞান ফিরে আসে, তবে পুরোপুরি বুঝে উঠতে পারেনি কি হচ্ছিল। অতঃপর কাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তে ঘুমিয়ে আছে। রাত প্রায় 1টা। জাঙ্কুক তের একটা হাত মুঠোয় পড়ে বসে আছে। মেয়েটা শেষ সন্ধ্যায় একবার চোখ পিট করে তাকিয়েছিল, তারপর আর চোখ খুলেনি। জাঙ্কুক তো ওর গা মুছিয়ে ড্রেস চেঞ্জ করে দিল, কিন্তু মেয়েটা তখনও রেসপন্স করলো না। করবে কি করে? কড়া ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, যে ডক্টর ডাকা হয়েছিল। ডক্টর চেক আপ করে বলেছেন হয়তো ঘুমের রেশ আজ রাতেও থাকবে। মেয়েটা খাবারটাও তো চোখ বন্ধ করে একটু খেলো। তের পরিবারেরও সবাই চলে এসেছে। একটু আগে জাঙ্কুক ঠেলে ঠুলে সবাইকে বের করে দিয়ে তেকে ফ্রেশ করালো। জাঙ্কুক কথাগুলো ভাবতে ভাবতে তের লালাটে উষ্ঠ ছুঁয়ে দিল, তারপর জড়িয়ে ধরে নিজের বুকের উপর নিয়ে নিল। তে গুটিসুটি মেরে সেভাবেই পড়ে রইল। তার কিছুদিন পর জাঙ্কুক তেকে নিয়ে শহরে গেল, কারণ জাঙ্কুক যেহেতু শহরে কাজের উদ্দেশ্যে যায়, সেহেতু এবার তেকে নিজের বাড়িতে আর একা ফেলে রেখে আসবে না রিস্ক নিয়ে, তাই তেকে সাথে করে নিয়ে এসেছে। জাঙ্কুক অনেক খোঁজাখুঁজি করে একটা প্যাকেট বের করলো, সেটা বিছানার উপর রেখে সেখান থেকে একটা জাম কালার শাড়ি বের করলো। তে ওয়াশরুমের ভেতর থেকে প্রশ্ন করলো, শেষ হয়েছে? জাঙ্কুক কোমরে 2 হাত রেখে বলে উঠল, তুমি টাওয়ালটা জড়িয়ে বাইরে এসো, তাড়াতাড়ি এসো। তে প্রথমে রাজি না হলো, পরে বের হয়ে এলো জাঙ্কুকের কথা মতো। তবে লজ্জায় যে বারবার নিজেকে লুকানোর বৃথা চেষ্টা করছে, সেটা দেখে জাঙ্কুক কেবল হাসলো। তুমি এটা পরে নাও, আমি খাবার নিয়ে আসছি। জাঙ্কুক নিজের দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে নিয়ে বলল। তে চট করে এগিয়ে এসে একদম জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে বলল, আপনি পরিয়ে দিন না প্লিজ। তে বিয়ের পর শাড়ি পরা শিখে নিয়েছে ওর মায়ের কাছ থেকে, কিন্তু জাঙ্কুককে জ্বালানোর জন্য এমনটা করছে। জাঙ্কুক বেশ বুঝতে পারছে। জাঙ্কুক শুকনো ঢোক গিলে তেকে শাড়িটা পরিয়ে দিতে লাগলো। তারপর আঁচল গুজে দিতে গিয়ে বুঝতে পারলো এই ভয়ঙ্কর কাজ অন্য কিছু ঘটিয়ে দিতে পারে, তাই জাঙ্কুক তের দিকে এক পলক তাকালো।
মেয়েটা মৃদু কাছের সাথে কম্পন করছে ঠোঁট জোড়া, যা জাঙ্কুককে আকৃষ্ট করছে। নিজের ভালোবাসা স্ত্রীর এমন রূপে জাঙ্কুক উপেক্ষা করতে পারবে না। যদিও জাঙ্কুকের ধৈর্য শক্তি খুব প্রখর, কিন্তু জাঙ্কুক সেটা এখন কাজে লাগাতে চাইছেন না। তার এখন বউয়ের পুষ্টদয় ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছে মনে জাগ্রত হচ্ছে, আর জাঙ্কুক সেটা করলো। তেকে খাবলে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তে নিজেও জাঙ্কুকের পিঠ খামছে ধরে দীর্ঘ এক চুম্বনে আবদ্ধ হয়। তেকে চুম্বন করতে করতে বিছানায় শুয়ে দিল জাঙ্কুক। তের শাড়ির আঁচল এলোমেলো হয়ে আছে, সেদিকে তের মোটেও খেয়াল নেই। জাঙ্কুকের স্পর্শে তে মাতাল হয়ে ওঠে। তাদের মাতাল করা ভালোবাসার মধ্যেই তে জাঙ্কুকের কানে ফিসফিসিয়ে বলে ওঠে, খুব শীঘ্রই আপনি বাবা হতে চলেছেন মিস্টার জিওং জাঙ্কুক। এতে যেন জাঙ্কুকের খুশি আরো বেড়ে গেল। আমি তো ভাবছি বউ, আমি একটা পুরো ক্রিকেট টিম তৈরি করব।